আমরা পড়ছি স্ট্রাকচার অফ অ্যাটম। আমরা আগের ক্লাসে দেখেছি, আগের ভিডিওতে আমরা দেখেছি যে রাদারফোর্ডের আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট এবং ওই আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের উপর বেস করে রাদারফোর্ড তার যে অ্যাটমিক মডেলটি দিয়েছিলেন আমরা সেই মডেলটি পড়েছি। আমরা দেখেছি যে রাদারফোর্ডের এই আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটি সর্বপ্রথম অ্যাটমের মধ্যে থাকা নিউক্লিয়াসের সন্ধান দেয়। একটা অ্যাটমের ঠিক মাঝখানে পজিটিভলি চার্জড মাসিভ পার্টিকেল রয়েছে খুব ছোট্ট জায়গা জুড়ে। এই পজিটিভলি চার্জড মাসিভ পার্টিকেলটিকে বলা হয় নিউক্লিয়াস। রাদারফোর্ডের আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের মধ্য দিয়েই প্রথমবার এই নিউক্লিয়াসের সন্ধান পাওয়া যায়। তাছাড়াও রাদারফোর্ড তার এই আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের মধ্য দিয়েই আমাদের সামনে একটা অ্যাটমের ভেতরের ছবিটা কেমন হয় তার একটা খুব সুস্পষ্ট ধারণা দিতে পেরেছিলেন। যাই হোক, আজকে আমরা রাদারফোর্ডের ওই অ্যাটমিক মডেলের লিমিটেশন পড়ব। তার আগে আমি খুব ছোট্ট করে রাদারফোর্ড তার অ্যাটমিক মডেলে কি কি বলে গেছেন সেটা একটু বলে দিচ্ছি। রাদারফোর্ড বলেছেন একটা অ্যাটমের ঠিক মাঝখানে পজিটিভলি চার্জ মাসিভ পার্টিকেল রয়েছে খুব ছোট্ট জায়গা জুড়ে। এই পজিটিভ চার্জ মাসিভ পার্টিকেলটাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস খুব ছোট্ট জায়গা জুড়ে থাকে। আর নিউক্লিয়াসের ঠিক এই বাইরের পার্টটিকে বলা হয় এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। এই এক্সট্রা নিউক্লিয়ার পার্টে রয়েছে নেগেটিভ চার্জ ইলেকট্রন। রাদারফোর্ড বলেছেন এই নেগেটিভ চার্জ ইলেকট্রনগুলো কিন্তু এখানে স্থির অবস্থায় দাঁড়িয়ে নেই, এরা সবাই নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করছে। আর রাদারফোর্ড এটাও বলেছেন যে এই অ্যাটমের বেশিরভাগ জায়গাটাই কিন্তু ফাঁকা। দ্য ম্যাক্সিমাম স্পেস ইনসাইড অ্যান অ্যাটম ইজ এমটি। যাই হোক, এটাই ছিল রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। আজকে আমরা রাদারফোর্ডের ওই অ্যাটমিক মডেলে কি কি লিমিটেশন রয়েছে সেটা দেখব। তো রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের লিমিটেশন দেখার জন্য আমাদের একটা ইলেকট্রোম্যাগনেটিক থিওরির কথা পড়তে হবে। একটি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, যে থিওরিটা প্রপোজ করেছিলেন ম্যাক্সওয়েল। একটি ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, যে থিওরিটি প্রপোজ করেছিলেন ম্যাক্সওয়েল। আমাদের সেই থিওরিটা আগে জানতে হবে, কারণ এই থিওরিটা আসার পরেই রাদারফোর্ডের অ্যাটমিক মডেল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই ইলেকট্রোম্যাগনেটিক থিওরিটি কি? সেই ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে ম্যাক্সওয়েল বলছেন যে কোনো একটা চার্জ পার্টিকেল যখন অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করবে তখন সে এনার্জি রিলিজ করবে। A charged particle moving with acceleration will radiate energy, and that energy will be radiated in form of electromagnetic radiation. একটি চার্জ পার্টিকেল যখন অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে তখন সে এনার্জি রিলিজ করছে, আর ওই রিলিজড এনার্জিটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফর্মে বেরিয়ে আসছে। এটাই হচ্ছে ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। এই ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আসার পর রাদারফোর্ডের অ্যাটমিক মডেল সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। কিভাবে ভেঙে পড়ে সেটা দেখব। দেখো, ইলেকট্রন নেগেটিভ চার্জ। রাদারফোর্ড বলেছেন এই ইলেকট্রন নাকি নিউক্লিয়াসের চারিদিকে এভাবে রোটেট করতে থাকছে। কোনো একটা চার্জ পার্টিকেল যদি এরকম সার্কুলার পাথ ফলো করে মুভ করতে থাকে আমরা বলবো সে একটা অ্যাক্সেলারেশনে রয়েছে। ইলেকট্রন নেগেটিভলি চার্জ পার্টিকেল, সে নিউক্লিয়াসের চারিদিকে এভাবে রোটেট করছে। কোনো চার্জ পার্টিকেল যদি এরকম সার্কুলার পাথ ফলো করে মুভ করতে থাকে তাহলে বলবো সে অ্যাক্সেলারেশনে রয়েছে। আর এই চার্জ পার্টিকেল যখন অ্যাক্সেলারেশনে থাকবে তখন সে এনার্জি রিলিজ করবে। আর এনার্জি রিলিজ যদি এ করতে থাকে তাহলে এর নিজের এনার্জিটা কমে যাবে। আর এর নিজের এনার্জিটা কমে গেলে এ তখন আর এখানে রোটেট করতে পারবে না, এ নিউক্লিয়াসের কাছে গিয়ে রোটেট করতে থাকবে এবং একসময় গিয়ে পরে নিউক্লিয়াসে পড়বে। ব্যাপারটা আরো ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করব।
দেখো, এটা নিউক্লিয়াস, এটা ইলেকট্রন। নিউক্লিয়াস পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, এদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে। সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমরা জেড স্কোয়ার, সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা হলো জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, যেখানে জেড হলো এই নিউক্লিয়াসের মধ্যে থাকা নাম্বার অফ প্রোটন। এই নিউক্লিয়াসে যতগুলি প্রোটন রয়েছে সেই নাম্বার অফ প্রোটন হলো জেড। ই হলো চার্জ অফ ইলেকট্রন, আর হলো এই রেডিয়াসটা, এই ডিস্টেন্স বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন। আমরা জানি রাদারফোর্ড প্রপোজ করেছিলেন যে ইলেকট্রনটা এইভাবে রোটেট করছে, সার্কুলার পাথ ফলো করে এইভাবে মুভ করছে। এভাবে যদি সে মুভ করতে থাকে তাহলে এদিক বরাবর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে, আর সেই সেন্ট্রিফিউগাল ফোর্সটার হলো এমভি স্কোয়ার বাই আর। এইবার রাদারফোর্ড এটাও বলেছেন যে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন এবং সেন্ট্রিফিউগাল ফোর্স, এই দুটোই ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন ডিরেকশন। এই দুটো ইকুয়াল ইন ম্যাগনিটিউড, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর। খুব সহজেই বোঝা যায়, যদি এই ইলেকট্রনটা এদিকে এভাবে রোটেট করছে, এভাবে রোটেট করার সময় একটা সেন্ট্রিফিউগাল ফোর্স বাইরের দিকে কাজ করছে, সেই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু এটা। আবার নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, সেই ফোর্স অফ অ্যাট্রাকশনের ভ্যালু এটা। দুটোই যদি ইকুয়াল হয় তবেই ইলেকট্রনটা এখানে থাকতে পারে। যদি এই ভ্যালুটা বেশি হয়ে যেত তাহলে ইলেকট্রনটা বাইরে ছিটকে পড়তো, যদি এই ভ্যালুটা বেশি হয়ে যেত ইলেকট্রনটা নিউক্লিয়াসে গিয়ে পড়তো। কিন্তু ইলেকট্রন বাইরেও ছিটকে পড়ে না, আবার নিউক্লিয়াসে গিয়েও পড়ে না, তার মানে নিশ্চয়ই এই দুটো ভ্যালু ইকুয়াল, সেটাই দেখানো হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই ইলেকট্রনটা তো এই সার্কুলার পথ ফলো করে এভাবে মুভ করছে, তাহলে ওর নিশ্চয়ই একটা কাইনেটিক এনার্জি থাকবে, আর কাইনেটিক এনার্জিকে আমরা হাফ এম ভি স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। বেশ, এইবার আমরা ম্যাক্সওয়েলের থিওরিকে এখানে অ্যাপ্লাই করব। ম্যাক্সওয়েল বলছেন ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, সে এরকম সার্কুলার পথ ফলো করে মুভ করছে, তার মানে সে অ্যাক্সেলারেশনে রয়েছে, আর অ্যাক্সেলারেশনে রয়েছে বলে সে এনার্জি রিলিজ করবে। এনার্জি রিলিজ করলে এর নিজের এনার্জি কমে যাবে। এখন ইলেকট্রনের তো এই কাইনেটিক এনার্জিটা রয়েছে, নিজের এনার্জি কমে যাওয়ার অর্থ কাইনেটিক এনার্জি কমে যাওয়া। এবার দেখো, এম হলো মাস অফ ইলেকট্রন, মাস তো কমতে পারে না, তাই কাইনেটিক এনার্জি কমে যাওয়ার অর্থ আসলে ভেলোসিটিটা কমে যাওয়া, আর অর্থাৎ ভি এর ভ্যালু কমে যাওয়া। বোঝা গেছে? এবার ভি এর ভ্যালু কমে গেল, ভি এর ভ্যালু কমে গেল মানে এই ভিটাও কমে গেল, এই ভিটা কমে গেল মানে এই ভ্যালুটা কমে গেল, এই ভ্যালুটা কমে গেল মানে এই দুটো আর ইকুয়াল রইল না, এই ভ্যালুটা বেশি হয়ে গেল এই ভ্যালুটার চেয়ে, অর্থাৎ এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হয়ে গেল। তখন ইলেকট্রন আর এখানে রোটেট করতে না পেরে একটু কাছে এসে রোটেট করতে থাকবে, আর কাছে এসে যখন ও রোটেট করছে তখন ওই একই ঘটনা আবার ঘটবে, আরও কাছে এসে রোটেট করতে থাকবে, আরও কাছে এসে রোটেট করতে থাকবে, এবং একসময় নিউক্লিয়াসে গিয়ে পড়বে। আমি আবার বলছি, নিউক্লিয়াস এবং ইলেকট্রন, নিউক্লিয়াস পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। সেই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের ম্যাগনিটিউড হচ্ছে এটা। আবার ইলেকট্রন যেহেতু এভাবে রিভলভ করছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, তাই ওর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে বাইরের দিকে। আর এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এবং এই সেন্ট্রিফিউগাল ফোর্স, এই দুটো ফোর্স ইকুয়াল ইন অপোজিট ইন ডিরেকশন বাট ইকুয়াল ইন ম্যাগনিটিউড, অর্থাৎ এই দুটোর ভ্যালু একই, ম্যাগনিটিউডটা একই। যদি এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা বেশি হতো তাহলে ইলেকট্রনটা বাইরে চলে যেত, যদি এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হতো ইলেকট্রন ভেতরে গিয়ে পড়তো। কিন্তু ইলেকট্রন তো বাইরেও বেরিয়ে যায় না, ইলেকট্রন নিউক্লিয়াসে গিয়েও পড়ে না, তার মানে নিশ্চয়ই এই দুটো ভ্যালু ইকুয়াল। আর ইলেকট্রনটা যেহেতু এভাবে রিভলভ করছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, তাই বলতে পারি ইলেকট্রনের একটা কাইনেটিক এনার্জি আছে, আর সেই কাইনেটিক এনার্জি হলো হাফ এম ভি স্কোয়ার। এইবার অ্যাকর্ডিং টু দ্য ইলেকট্রোম্যাগনেটিক থিওরি গিভেন বাই ম্যাক্সওয়েল, ইলেকট্রন যেহেতু একটি চার্জ পার্টিকেল, সে যখন নিউক্লিয়াসের চারিদিকে এভাবে রিভলভ করবে
তখন সে এনার্জি রিলিজ করবে। এরপর এনার্জি রিলিজ করতে থাকলে ইলেকট্রনের নিজের এনার্জি কমবে, নিজের এনার্জি কমার অর্থ তার কাইনেটিক এনার্জি কমবে, আর কাইনেটিক এনার্জি কমার অর্থ তার ভেলোসিটিটা কমবে। কারণ এম হলো মাস অফ ইলেকট্রন, এটা কনস্ট্যান্ট, এটা কমতে পারে না, তাই এই ভ্যালুটা কমার অর্থ ভেলোসিটিটা কমে যাওয়া। অর্থাৎ এক কথায় ইলেকট্রন রোটেট করতে থাকলে তার ভেলোসিটিটা কমতে থাকবে। এবারে ইকুয়েশনে আসি, যদি ভেলোসিটি ভি কমে যায় তাহলে খুব স্বাভাবিক এই ভ্যালুটাও কমে গেল, আর এটা কমে গেল মানে এই ভ্যালুটার থেকে বেশি হয়ে গেল, অর্থাৎ এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা বেশি হয়ে গেল। তাই ইলেকট্রন তখন এখানে না থেকে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য নিউক্লিয়াসের আরেকটু কাছে এসে রোটেট করতে থাকবে। আরেকটু কাছে এসে যখন সে রোটেট করছে তখন সেই একই ঘটনা ঘটছে, তখনও সে এনার্জি রিলিজ করছে। এনার্জি রিলিজ করার জন্য তার নিজের কাইনেটিক এনার্জি কমছে, অর্থাৎ ভেলোসিটি কমছে। ভেলোসিটি কমলে এই ভ্যালুটা কমছে, সে নিউক্লিয়াসের আরো কাছে চলে আসবে। এইভাবে কাছে আস্তে আস্তে একসময় নিউক্লিয়াসে গিয়ে পড়বে। তাহলে তো নিউক্লিয়াসের বাইরে কোনো ইলেকট্রনের থাকারই উচিত নয়, কিন্তু আসলে নিউক্লিয়াসের বাইরেই তো ইলেকট্রন এক্সিস্ট করে। কেন করে? রাদারফোর্ড মডেলের এর কোনো উত্তর নেই। দেখো, এই ঘটনাটা কিন্তু খুব বড় একটা সমস্যার সামনে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। কিরকম? এটা নিউক্লিয়াস, এটা ইলেকট্রন। একটা ইলেকট্রনের কাছে দুটো স্টেজ থাকতে পারে। একটা ইলেকট্রন সে আইদার স্থির রয়েছে বা রোটেট করছে, এর বাইরে তো কিছু হতে পারে না। একটা ইলেকট্রন আইদার স্থির রয়েছে বা সে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস রিভলভ করছে, এই দুটোর বাইরে তার আর কোনো স্টেট থাকতে পারে না। এখন ইলেকট্রনটা যদি এখানে স্থির থাকে তাহলে নিউক্লিয়াসের ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য ইলেকট্রনের নিউক্লিয়াসে গিয়ে পড়ার কথা, যাতে কিন্তু ইলেকট্রন তো নিউক্লিয়াসে গিয়ে পড়ে যায় না। সেই কারণের জন্যই রাদারফোর্ড প্রপোজ করেছিলেন ইলেকট্রন নিশ্চয়ই স্থির নেই, ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করছে। কিন্তু ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আসার পর দেখা যাচ্ছে ইলেকট্রনটা যদি রোটেটও করে তাহলেও ওর নিউক্লিয়াসে গিয়ে পড়ার কথা। কিন্তু ইলেকট্রন তো নিউক্লিয়াসে গিয়ে পড়ে না। কেন পড়ে না? এর কোনো উত্তর রাদারফোর্ড মডেলের কাছে নেই। এটাই হচ্ছে রাদারফোর্ড মডেলের একটি লিমিটেশন। এবার এই ব্যাপারটাই আমরা লিখে নেব। একটা কথা বলি, রাদারফোর্ডের এই ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যখন আমরা রাদারফোর্ড মডেলে অ্যাপ্লাই করলাম তখন আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনটার এইভাবে রোটেট করতে করতে একসময় নিউক্লিয়াসে গিয়ে পড়ার কথা। এই পাথটাকে বলা হয় স্পাইরাল পাথ। অর্থাৎ ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যখন রাদারফোর্ড মডেলে অ্যাপ্লাই করা হচ্ছে তখন যেটা হওয়া উচিত সেটা হলো ইলেকট্রনের এই স্পাইরাল পাথ ফলো করতে করতে একসময় নিউক্লিয়াসে গিয়ে পড়ে যাওয়া উচিত। কিন্তু প্র্যাকটিক্যালি সেটা হয় না। কেন হয় না তার উত্তর রাদারফোর্ড মডেলের কাছে নেই। এটা রাদারফোর্ড মডেলের একটা লিমিটেশন। এবার আমরা এটা লিখে নেব। Any charged particle in circular motion would undergo acceleration and radiate energy. So the electron would eventually lose energy and by following spiral path finally fall into the nucleus, making the atom highly unstable. এটা হচ্ছে রাদারফোর্ড মডেলের ফার্স্ট লিমিটেশন। এবার আসবো রাদারফোর্ড মডেলের সেকেন্ড লিমিটেশন। আর সেকেন্ড লিমিটেশন আসার আগে আমরা একটা অন্য টপিক একটু দেখে নেব, সেটা হলো স্পেকট্রা বিষয়টা আমরা একটু দেখে নেব। স্পেকট্রা অফ অ্যাটম। আমরা রাদারফোর্ডের একটা লিমিটেশন দেখলাম। সেকেন্ড লিমিটেশন দেখার আগে আমরা সেকেন্ড লিমিটেশনটা আসলে স্পেকট্রা অফ অ্যাটমের উপরেই আছে, তাই লিমিটেশনে যাওয়ার আগে আমরা অ্যাটমিক স্পেকট্রাম বলতে কি বোঝায় সেটা একটু দেখে নিই। খুব ডিটেলসে এখানে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হবে না খুব ডিটেলসে যাওয়ার। শুধু এটুকু জেনে রাখবো যে একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করছে, ইলেকট্রন যেহেতু চার্জ পার্টিকেল সে এনার্জি রিলিজ করবে, আর ওই এনার্জি ইন ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরিয়ে আসে। ওই রেডিয়েশন যখন কোনো স্ক্রিনে পড়বে
তখন একটা স্পেকট্রাম পাওয়া যাবে। তোমরা জানো স্পেকট্রাম জিনিসটা কি। তো স্পেকট্রাম পাওয়া যাবে। সেই স্পেকট্রাম দুই রকমের হয়, কন্টিনিউয়াস স্পেকট্রাম, ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রাকে আমরা ব্যান্ড স্পেকট্রা বলি, ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাকে আমরা লাইন স্পেকট্রা বলি। কন্টিনিউয়াস স্পেকট্রার ক্ষেত্রে স্পেকট্রার প্রত্যেকটা কালার পাশাপাশি থাকে, আর লাইন স্পেকট্রার ক্ষেত্রে লাইনগুলো মানে স্পেকট্রাল লাইনগুলো একটু ডিসটেন্স মেনটেন করে থাকে, এটাই পার্থক্য। আপাতত এইটুকু জেনে রাখলে হবে যে অ্যাটমিক স্পেকট্রা দুই রকমের, কন্টিনিউয়াস স্পেকট্রা এবং ডিসকন্টিনিউয়াস অর লাইন স্পেকট্রা। কন্টিনিউয়াস স্পেকট্রা এবং লাইন স্পেকট্রা। দেখো, একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করছে, একটা ইলেকট্রন সে যখন রোটেট করছে, সে কন্টিনিউয়াসলি রোটেট করছে, আর রোটেট করতে করতে সে কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করছে, আর সেই এনার্জিটা কন্টিনিউয়াসলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফর্মে বেরিয়ে আসছে। তার মানে ইলেকট্রনটা রোটেট করতে করতে কন্টিনিউয়াসলি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করছে, আর কন্টিনিউয়াসলি যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বেরিয়ে আসতে থাকে, সেই কন্টিনিউয়াসলি বেরিয়ে আসতে থাকা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিশ্চয়ই কন্টিনিউয়াস স্পেকট্রাম দেওয়া উচিত। কিন্তু দেখা যায় হাইড্রোজেন অ্যাটম লাইন স্পেকট্রাম দেয়, হাইড্রোজেন অ্যাটম লাইন স্পেকট্রা দেয়। কেন এটা হয়, এর উত্তরও রাদারফোর্ড মডেলের কাছে নেই। আমি আরেকবার বলছি, নিউক্লিয়াস ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করছে অ্যাজ প্রপোজড বাই রাদারফোর্ড। ম্যাক্সওয়েল বলছেন যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে যদি এভাবে রোটেট করতে থাকে তাহলে সে এনার্জি রিলিজ করবে। ইলেকট্রনটা কন্টিনিউয়াসলি রোটেট করতে করতে কন্টিনিউয়াসলি এনার্জি রিলিজ করছে, আর সেই এনার্জিটা কন্টিনিউয়াসলি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ফর্মে বেরিয়ে আসছে। তার মানে কন্টিনিউয়াসলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিটেড হচ্ছে when the electron rotates around the nucleus। কন্টিনিউয়াসলি যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিটেড হতে থাকে, তাহলে ওই কন্টিনিউয়াসলি এমিট হতে থাকা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিশ্চয়ই কন্টিনিউয়াস স্পেকট্রা দেওয়া উচিত। কিন্তু হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়া যায় না, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে পাওয়া যায় লাইন স্পেকট্রা। কেন হাইড্রোজেন অ্যাটমের লাইন স্পেকট্রা পাওয়া যায়, কন্টিনিউয়াস স্পেকট্রা পাওয়া যায় না, এর কোনো উত্তরও রাদারফোর্ড মডেলের কাছে নেই। এটাই রাদারফোর্ড মডেলের আরো একটি লিমিটেশন। বেশ, আমরা সেকেন্ড লিমিটেশনটা লিখব। If an atom emits energy continuously, the spectra of the atom should be continuous, but in reality an atom produces line spectra. Rutherford's atomic model cannot explain the discontinuous nature of atomic spectra. If an atom emits energy continuously, the spectra of the atom should be continuous, but in reality hydrogen atom produces line spectra. Rutherford's atomic model cannot explain the discontinuous nature of atomic spectra. এখানে হাইড্রোজেন অ্যাটম কথাটা বলা হয়েছে। হাইড্রোজেন অ্যাটমে আমরা জানি একটা ইলেকট্রন থাকে। হাইড্রোজেন অ্যাটম শুধু নয়, হাইড্রোজেন অ্যাটম ছাড়া অন্যান্য আয়ন যারা হাইড্রোজেনের মতোই ওয়ান ইলেকট্রনিক সিস্টেম, অর্থাৎ যাদের হাইড্রোজেনের মতো একটা ইলেকট্রন আছে, তাদের ক্ষেত্রেও লাইন স্পেকট্রাম পাওয়া যায়। সাপোজ He প্লাস, হিলিয়ামের দুটো ইলেকট্রন, He প্লাসের একটা ইলেকট্রন, অর্থাৎ He প্লাসও হাইড্রোজেনের মতো ওয়ান ইলেকট্রনিক সিস্টেম, তাই He প্লাসও লাইন স্পেকট্রা দেয়। Li2 প্লাস, লিথিয়াম অ্যাটমিক নাম্বার 3, লিথিয়ামে তিনটে ইলেকট্রন, 2 প্লাস মানে একটা ইলেকট্রন আছে, অর্থাৎ Li2 প্লাস ও হাইড্রোজেনের মতো ওয়ান ইলেকট্রনিক সিস্টেম। অর্থাৎ শুধু হাইড্রোজেন যেমন ওয়ান ইলেকট্রনিক সিস্টেম, He প্লাস, Li2 প্লাস এরাও ওয়ান ইলেকট্রনিক সিস্টেম। যে কোনো ওয়ান ইলেকট্রনিক সিস্টেম, অর্থাৎ যে কোনো অ্যাটম বা আয়ন যাদের একটা মাত্র ইলেকট্রন আছে,
তারাই লাইন স্পেকট্রা দেয়, এবং এই লাইন স্পেকট্রা তারা কেন দেয় এর উত্তরও রাদারফোর্ড মডেলের কাছে পাওয়া যায় না। এটা রাদারফোর্ড মডেলের একটা লিমিটেশন। মেইনলি রাদারফোর্ড মডেলের এই দুটো লিমিটেশনই আমাদের মনে রাখতে হয়। এই দুটো লিমিটেশনকে এক্সপ্লেন করতে গিয়ে পরবর্তীকালে আমরা পাবো বোরস থিওরি। যাই হোক, তো এই দুটো লিমিটেশন ছাড়াও আরো বেশ কিছু লিমিটেশন বলা যেতে পারে রাদারফোর্ড মডেলের ক্ষেত্রে রয়েছে। যেমন রাদারফোর্ড মডেল, যেমন দেখো নিউক্লিয়াস, এর বাইরে এক্সট্রা নিউক্লিয়ার পার্টে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করছে। একটা অ্যাটম, মাঝখানে রয়েছে নিউক্লিয়াসের বাইরের পার্টটা এক্সট্রা নিউক্লিয়ার পার্টে ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করছে। যে পাথ ফলো করে ইলেকট্রনটা রোটেট করছে সেই পাথটাকে বলা হয় অরবিট। এখন এই অরবিটের কনসেপ্ট তো রাদারফোর্ড দিলেন, কিন্তু কোন অরবিটে কতগুলো ইলেকট্রন রোটেট করবে এই সম্বন্ধে রাদারফোর্ড কিন্তু কিচ্ছু বলে যাননি। এটাকেও রাদারফোর্ড মডেলের একটা লিমিটেশন ধরা যেতে পারে। তো সেই পয়েন্টটাও আমরা লিখে নেব। থার্ড পয়েন্ট, যে ইট ইজ আনএবল to describe the distribution of electrons in various orbit of an atom. It is unable to describe the distribution of electrons in various orbit of an atom. তাছাড়াও একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করছে, ইলেকট্রনটা যে পাথ ফলো করে রোটেট করছে এই পাথটাকে অরবিট বলা হয়, কিন্তু এর রেডিয়াস কত হবে সে সম্বন্ধেও রাদারফোর্ড বলে যেতে পারেনি। অর্থাৎ ইলেকট্রনগুলো যে অরবিটে রোটেট করে সেই কোন অরবিটের রেডিয়াস কত হয় সেই সম্বন্ধেও কোনো আইডিয়া রাদারফোর্ড দিয়ে যেতে পারেননি। তাছাড়াও একটা রিভলভিং ইলেকট্রনের ভেলোসিটি কত হতে পারে, একটা রিভলভিং ইলেকট্রনের এনার্জি কত হতে পারে এই সম্বন্ধেও রাদারফোর্ড কিচ্ছু বলে যেতে পারেননি। এগুলো রাদারফোর্ড মডেলের লিমিটেশন। তাহলে আরো দুটো লিমিটেশন আমরা যেটা দেখছি, যে এই এই যে অরবিটটাতে নিউক্লিয়াসের চারিদিকে রোটেট করছে সেই অরবিটের রেডিয়াস কত হবে সে সম্বন্ধে রাদারফোর্ড কোনো আইডিয়া দিয়ে যেতে পারেননি। যে ইলেকট্রনটা রোটেট করছে সেই ইলেকট্রনের ভেলোসিটি কত হতে পারে, সেই ইলেকট্রনের এনার্জি কত হতে পারে এর সম্বন্ধেও কোনো আইডিয়া রাদারফোর্ড দিয়ে যেতে পারেননি। এগুলো রাদারফোর্ড মডেলের লিমিটেশন। It gives no idea about the radius of the electronic orbit. It gives no idea about the velocity and energy of a revolving electron. এগুলোই হচ্ছে রাদারফোর্ডের লিমিটেশন। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রাদারফোর্ডের এই লিমিটেশন গুলোকে এক্সপ্লেন করার জন্য, বা যে প্রশ্নের উত্তরগুলো রাদারফোর্ড মডেল থেকে আমরা পেলাম না সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পরবর্তীকালে অন্য একজন সায়েন্টিস্ট নিলস বোর তিনি তার একটা অ্যাটমিক মডেল প্রপোজ করেন। রাদারফোর্ডের মডেল থেকে যে প্রশ্নগুলোর উত্তর আমরা পাইনি, রাদারফোর্ড মডেল যে প্রশ্নগুলোর উত্তর দিতে ব্যর্থ হয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা বোরস থিওরি বা বোরের অ্যাটমিক মডেল থেকে পেয়ে যাই। এরপরে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে বোরস থিওরি। থ্যাংক ইউ।